সালটা 1947, 15ই আগস্ট দেশ স্বাধীন হলো। ভাবতে পারেন 200 বছরের ব্রিটিশ সাম্রাজ্যবাদের পতন ঘটল, এবং এই পতনের পেছনে সেই ছোট্ট বাচ্চা ছেলে 18 বছরের ক্ষুদিরাম বোস যেরকম জড়িত, সেই বৃদ্ধ মাতঙ্গিনী হাজরা তিনিও আছেন, পতাকা তুলে ধরেছিলেন। কিন্তু এই শেষের দিকটাতে এসে ব্রিটিশ সাম্রাজ্য না একটু বেশ ঘাবড়ে গেল। একদিকে ভারতে গান্ধীজি তৈরি করলো সেই বিদেশি জিনিস বর্জন করো এবং দেশীয় জিনিস গ্রহণ করো, এবং তারপরে হচ্ছে অন্যদিকে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে ভারত আক্রমণ করা, সেই জায়গাটা থেকে যে জিনিসটা তৈরি হলো তাতে ব্রিটিশ বেশ পরিমাণে জর্জরিত। তখন ব্রিটিশের অবস্থা হলো প্রায় ছেড়ে দে মা কেঁদে বাঁচির মতো। ব্রিটিশ ভারতবর্ষ ছেড়ে যেতে শুরু করলো, অনেক ব্রিটিশ ভারতবর্ষ ছেড়ে চলে গেল। এত স্বাধীনতা সংগ্রামীদের এই যে এত বলিদান, সত্যি সেই দিনকে দেশ দেখতে পেয়েছিল স্বাধীনতা দিবসে। কিন্তু ঠিক তার আগের দিন 14ই আগস্ট কেমন ছিল দিনটা, কতটা সহজ ছিল পণ্ডিত জওহরলাল নেহরুর জন্য সেই রাত 11:55 সেই বক্তৃতা, কতটা সহজ ছিল তার জন্য। কিংবা গান্ধীজি, যিনি তখন কলকাতায় ছিলেন, 11 তারিখের পদযাত্রা করেছিলেন, চিতপুর রেলওয়ে স্টেশন থেকে পদযাত্রা করেছিলেন। এই সবের মাঝখানে বেশ কিছুদিন আগে যখন ভারতবর্ষ বুঝতে পেরেছিল যে স্বাধীনতা আসতে চলেছে, আর কিছুদিনের মধ্যেই হয়তো আমাদের কাছে স্বাধীনতা আসবে, তখনই ব্রিটিশ একটা ট্রাম্প কার্ডের মতন একটা অন্য জিনিস খেলে দিল। সেটা হচ্ছে একটা দেশকে দুটো দিক দিয়ে দুটো মানচিত্রে বিভক্ত করে দেওয়া হলো, দেশ ভাগ। সে শোচনীয় অবস্থা যারা দেখেছে তারাই একমাত্র বুঝতে পারবে। কেউ হারিয়ে গেল, কেউ তার প্রিয়জনকে হারিয়ে ফেললো, কারোর মৃত্যু ঘটলো, কেউ চিরতরে ভুলেই গেল যে তার সন্তান কোথায় গেল। এই দেশভাগের পরিণতি যে কি মর্মান্তিক ছিল, এখনো অনেকের মুখে তা উঠে আসে। আমরা হয়তো মজার ছলে বলি যে তোর পিঠে কাটা তারের দাগ আছে, কিন্তু সেটা যে কত বেদনা এবং কতখানি সেই বেদনাটা সেই জায়গাটা যে কতখানি মর্মাহতের জায়গা, ঠিক সেই দিনকে যারা ভোগ করেছিল সেইটাতে তারা বুঝতে পারবে। করেন একটা দেশ, আপনার বাড়িটাকে যদি আজকে দুভাগে ভাগ করে দেওয়া হয়, আপনার যেরকম ঠিক অস্থির শরীরে হয়ে যাবে, এ দেশেরও সেই রকম অস্থিরতা শুরু হয়ে গেছিল। এবং সেই অস্থিরতা থেকেই শুরু হয়ে গেল হিন্দু মুসলিম রায়ট। এবং সেই হিন্দু মুসলিম রায়টের সময়তে তখন লাহোরে এক ধরনের হিন্দু মুসলিম রায়ট চলছে, জিন্নার আন্ডারে তখন চলে গেছে পাকিস্তান, এবং এদিকে ভারতবর্ষ যখন জওহরলাল নেহরুর দিকে চলে আসবে এরকম একটা ডিসিশন তখন হয়ে গেছে। ব্রিটিশ চলে যাওয়ার আগে এমনই একটি জিনিস খেলে দিয়ে গেছিল। কিন্তু সেই 14ই আগস্ট রাত্রির বেলা আছে সেই অসম্ভব সুন্দর বক্তৃতা জওহরলাল নেহরুর। তখন বাজে মোটামুটি দুপুরবেলা, 14ই আগস্ট দুপুর থেকেই পাড়ার ছেলেরা মোটামুটি সমস্ত পতাকা, ইংরেজের পতাকা নামাতে শুরু করে দিয়েছিল, এবং ভারতবর্ষের সেই সুন্দর পতাকাটা তখন উঠতে শুরু করেছিল। বিভিন্ন জায়গাতে তখন ভারতবর্ষের পতাকা উঠতে শুরু করে দিয়েছিল। ভাবতে পারেন 200টা বছর পরে নিজের দেশে নিজের পতাকা উঠছে, এ তো চিন্তাই করা যায় না। 200টা বছর ধরে যে মানুষগুলো বলিদান দিয়ে গেছে তার ফল সেই দিনকে লোকজনেরা বুঝতে পারছিল, এবং সে কি অসম্ভব আনন্দ লোকের মধ্যে, ভাবাই যায় না সে জিনিস। তখন সেই মুহূর্তে যারা ছিল তারাই শুধুমাত্র সেই উপভোগ করতে পেরেছিল। বিকেল গড়ালো, বিকেলের সময়তে সারা ভারতবর্ষব্যাপী এবং কলকাতা সর্ব জায়গাতেই একটা উন্মাদনা একটা সৃষ্টি হয়ে গেছে। মিষ্টির দোকানে মিষ্টি তৈরি করতে শুরু করে দিয়েছে ময়রারা, ফুল চাষিদের জায়গায় ফুল বিক্রি করতে শুরু করে দিয়েছে, এবং বিভিন্ন ডেকোরেটার্সের দোকানগুলো থেকে বিভিন্ন প্যান্ডেলের কাপড় বাঁশ নিয়ে ছোটাছুটি শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় মেরাপ বাঁধার কাজকর্ম।
এমতো অবস্থায় তখন রাত ঠিক 9টা, দিল্লি জুড়ে বৃষ্টি শুরু হলো। জওহরলাল নেহরু এসে পৌঁছালেন সেই সংবিধান সভাগৃহে। আস্তে 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 ভিড় হতে শুরু করলো। রাত তখন ঠিক 11:15। সুচিত্রা কৃপাণী প্রথম গান গাইলেন, বন্দে মাতরম, সেই সভাগৃহে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন শুরু করলো সেই সভাগৃহে, প্রশ্ন রাখা হলো ভারতবর্ষের স্বাধীনতা। রাজেন্দ্র প্রসাদ দীপ্ত কণ্ঠে বলে উঠলেন, ব্রিটিশ ভাইসরয়কে জানিয়ে দেওয়া হোক, এই মুহূর্ত থেকে এই সংবিধান সভাগৃহ ঘোষণা করলো যে আজকের থেকে ভারতবর্ষ স্বাধীন এবং সেই স্বাধীনতার সেই সমস্ত কিছু এই ভারতবর্ষ অর্জন করে নিয়েছে। আর তারপরেই এলো 11:55 পণ্ডিত জওহরলাল নেহরু সেই ট্রিস্ট উইথ ডেস্টিনি বক্তৃতা। সেই বক্তৃতায় প্রচুর লোকেরা কান দিয়েছিল, বেতার তরঙ্গে ভেসে এসেছিল সেই বক্তৃতা। তখন বেতার তরঙ্গ কজনের বাড়িতে রয়েছে? আজ তখন একটা রেডিও মানে বিশাল ব্যাপার, কিন্তু বড় বড় বাবুরা তখন সেই রেডিও বারান্দায় নিয়ে এসে, বাইরে নিয়ে এসে চালিয়ে দিয়েছিল, যাতে সে পণ্ডিত জওহরলাল নেহরুর বক্তৃতা সারা ভারতবর্ষ শুনতে পারে, সারা কলকাতা ব্যাপী প্রত্যেকটা বাঙালির কানে গিয়ে পৌঁছায় যে তাদের যে অর্জন করা স্বাধীনতা, সেই দেশ স্বাধীন হচ্ছে এবং পণ্ডিত জওহরলাল নেহরু প্রথম প্রাইম মিনিস্টার হচ্ছে। তার প্রথম বক্তব্য ছিল, at the stroke of midnight hours when the world sleeps, India will awake to life and freedom. সারা ভারতবর্ষে তথা বাংলায় মায়েরা বোনেরা তারা শঙ্খধ্বনি দিতে থাকলো, উলুধ্বনি দিতে থাকলো, আকাশ আলো করে উঠল। সেই অপরূপ সৌন্দর্য, সেই মাহেন্দ্রক্ষণ যারা দেখেছে, যারা সাক্ষী ছিল, তারা এখনো বলে, বয়স বাবা বলেছিল রাসবেরি এভিনিউ থেকে আমার জেঠুকে দাদাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল ট্রাকে করে। ট্রাক বলুন, বাস বলুন, প্রত্যেকটা জায়গায় স্বাধীনতার পতাকা তখন ঝুলছে। স্বাধীনতা ভারতবর্ষের পতাকা, আমাদের নিজেদের পতাকা, যে পতাকা একদিন মাতঙ্গিনী হাজরা তুলে ধরেছিলেন, সেই পতাকা যে মাটিতে মিশে যেতে দেয়নি বাংলা এবং বাংলার মানুষ। কাজী এই 14ই আগস্টের এই রাত্রির বেলার এই বক্তৃতা এবং তার পরের দিনের সেই সকাল, সেই মহেন্দ্রক্ষণের সেই সকাল, কলকাতা আনন্দে মেতে উঠেছিল, তা ভারতবর্ষ আনন্দে মেতে উঠেছিল। মনে ছিল একটাই দুঃখ, যে আমার দেশটাকে, আমার বাড়িটাকে ভাগ করে দিল এরা। কিন্তু সেটাও জওহরলাল নেহরু এই স্বাধীনতার অনেক দিন আগে বলেছিল যে স্বাধীনতা পেতে গেলে পরে আমাদেরকে ব্রিটিশের এই জিনিস মেনে নিতে হবে, কিন্তু পরবর্তীকালে সেটা আমরা আবার নিজেরা অর্জন করে নেব। কিন্তু অর্জন আর সেটা হয়নি। কিন্তু গান্ধীজির সেই 11ই অগস্টের সেই পদযাত্রা, যেটা চিতপুর রেলওয়ে ওয়ার্ড থেকে শুরু হয়েছিল, সেখানে কিন্তু বক্তৃতা উঠেছিল যে হিন্দু মুসলিম ভাই ভাই। আজকে আমরা যতই মারামারি করি, কাটাকাটি করি না কেন, সেই বক্তৃতা কিন্তু তখনও উঠেছিল। গান্ধীজি কিন্তু সেই এত যুদ্ধের পরেও কিন্তু আমাদের এই হিন্দু মুসলিম ভাই ভাইদের ছেড়ে সেই দিনের রাত্রির বেলার 12টায় কিন্তু দিল্লিতে উপস্থিত হননি, তিনি ছিলেন কলকাতাতেই। এবং সেই ভারতবর্ষ আজ স্বাধীন। এই স্বাধীনতাকে ধরে রাখা এখন আমাদেরই কর্তব্য এবং আমাদের দায়িত্বও বটে 100 বার। এবং পরের প্রজন্ম, তার পরের প্রজন্মকেও জানিয়ে যাওয়া যে তোমার এই দেশটা কিন্তু স্বাধীন হয়েছে অনেক অনেক কিছুর বলিদানে। কাজী এটা জানিয়ে যাওয়া আমাদেরই কর্তব্য। কাজী 14ই আগস্ট, 15ই আগস্টের এই মাহেন্দ্রক্ষণের যে গল্পটা আপনাদেরকে বললাম, যদি ভালো লেগে থাকে তাহলে পরে আমাদের চ্যানেলে আজ একটা নতুন ধরনের ভিডিও হলো। যদি ভালো লেগে থাকে তাহলে পরে ডেফিনেটলি আমাদের সঙ্গে থাকবেন এবং জানিয়ে যেতে ভুলবেন না কিন্তু যে কেমন লাগলো, কারণ কিছু মানুষের অনুপ্রেরণায় আমরা এই ভিডিওটা শুরু করলাম। দেখা যাক কদিন করতে পারি এবং কটা ধরনের এইরকম ধরনের ভিডিও করতে পারি, অবশ্যই জানিয়ে যাবেন। চলুন, নমস্কার।